তাহলে ভোট শেষ, এবার কি কি শুনতে চাইছেন আপনারা? শুনতে চাইছেন তো যে কে আসছে ক্ষমতায়? চলুন আজ কোনো আর গৌরচন্দ্রিকা না করে সরাসরি এক্সিট পোলের দিকে আমরা চোখ রাখি। টিভি9 বাংলার ব্রিফিং রুমে আজ আমরা সরাসরি এক্সিট পোল নিয়েই আলোচনা করব। আমি রয়েছি সোমনাথ, আর আমার সঙ্গে রয়েছে টিভি9 বাংলা ডিজিটালের এডিটর নির্ণয় ভট্টাচার্য। নির্ণয়, একদম আমি প্রথমেই যেটা বললাম, কোনো গৌরচন্দ্রিকা নয়। আমাদের দর্শকরা যেটা একদম পাখির চোখ করে রয়েছে যে মানে এই 1 মাস 2 মাস ধরে যে একটা চাপানুতো চলছে বাংলায় কি হবে কি হবে, তা আমরা একটা পূর্বাভাস, যেটা মানে সেকেন্ড ফেজ, মানে এটা বলা যেতে পারে লাস্ট ফেজ, এবার এরপর একটা পূর্বাভাস থাকে। সেই পূর্বাভাস অনুযায়ী এক্সিট পোলে কে কত নাম্বার দিচ্ছে কোন কোন পার্টিকে, সেটা নিয়ে আমাদের এখন আলোচনাটা আমাদের সরাসরি চলে আসা দরকার। তোমার কাছে এই মুহূর্তে কি ডেটা রয়েছে যেটাতে আমরা মোটামুটি দেখতে পারি যে তৃণমূল কটা পাচ্ছে, বিজেপি কটা পাচ্ছে, বা অন্যান্য রাজনৈতিক দল কটা করে পাচ্ছে? দেখো সোমনাথ, এক্সিট পোলের ডেটা যে আমরাই প্রথম দেখাবো, আমাদের অডিয়েন্সে যারা রয়েছেন তারা সেটা দেখতে পাচ্ছেন না বা দেখতে পাবেন না এমনটা নয়। এই মুহূর্তে অবশ্যই অনেকগুলো মাধ্যম রয়েছে, অনেকগুলো সোর্স রয়েছে যেখান থেকে ডেটা দেখতে পাওয়া যায়। কিন্তু এইসব ডেটা, এক্সিট পোল, এগুলো বলার আগে প্রথমেই যেটা বলবো, আমাদের যে সংস্থা অর্থাৎ টিভি9 নেটওয়ার্ক, তারা কিন্তু এবার কোনো বুথ ফেরত সমীক্ষা বা জনমত সমীক্ষা কোনোটাই করেনি। ফলে এক্সিট পোল বলতে আমরা যেসব ডেটাগুলো আজকে আপনাদেরকে দেখাবো, আমাদের দর্শকদের দেখাবো, সেগুলো সবই অন্যান্য বিভিন্ন পেশাদার সমীক্ষক সংস্থার করা ডেটা। এবং আর একটা কথাও বলে রাখা জরুরি, যেটা জনমত সমীক্ষা বা বুথ ফেরত সমীক্ষা অর্থাৎ ওপিনিয়ন পোল বা এক্সিট পোল উভয় ক্ষেত্রেই খুবই মানে রেলিভেন্ট। এটা শুধুমাত্র ডিসক্লেমার নয়, এটা সত্যি সত্যি আমাদের অভিজ্ঞতা বলে এই কথাটা বলে নেওয়া খুব জরুরি। তার কারণ এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো নিশ্চয়ই একটা বিজ্ঞানসম্মত উপায়ে তার একখানা স্যাম্পল সার্ভে করা হয়, একখানা স্যাম্পল সাইজ নিয়ে করা হয়, কিন্তু বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে এই ধরনের এক্সিট পোলের সংখ্যা বাস্তবে যে ফল তার সাথে মেলেনি। কখনো কাছাকাছি গেছে, কখনো একেবারেই কাছাকাছি যায়নি। আমি প্রথমেই বললাম এটা পূর্বাভাস একটা বলা যেতে পারে, যেমন আলিপুর আবহাওয়া দপ্তর যেমন কোনো পূর্বাভাস দেয় এবং সেটা কখনো মেলে কখনো মেলে না, ঠিক এটাও তাই পূর্বাভাস। এইবার ফলে আমরা যে ডেটাগুলো বলবো, যে সংখ্যাগুলো, আসনের সংখ্যাগুলো বলবো আপনাদেরকে, জানিয়ে আমরা আলোচনা করব, বিশ্লেষণ করার চেষ্টা করব, সেগুলো সবটাই কিন্তু একটা বিজ্ঞানসম্মত পদ্ধতিতে সংগৃহীত যে তথ্য, সেই তথ্যের ভিত্তিতে একখানা নাম্বার প্রজেকশন। আর একটা কথাও সংখ্যায় যাওয়ার আগে বলে নেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে গিয়ে এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গের এই যে নির্বাচন, তাতে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন সংখ্যক নাম বাদ গিয়েছে। তারপর আবার একটা সংখ্যক নাম ট্রাইব্যুনালে যারা যোগ্য ভোটার হিসেবে বিবেচিত হয়েছেন শেষ মুহূর্তে যোগ হয়েছে, তাদের মধ্যে 27 লাখের মতো একটা এক্স্যাক্টলি ট্রাইব্যুনালে চলছে। এইবার তাদের মধ্যে সকলে ভোট দিয়েছেন বা দিতে পেরেছেন কিনা বা দিয়েছেন কিনা এগুলো আমরা জানি না। ফলে এবারের এক্সিট পোল এমনিতেই আমি বললাম যে এটা একটা মানুষের মনের হদিশ নেওয়ার একটা প্রক্রিয়া। এবারে এসআইআর পরবর্তী পশ্চিমবঙ্গে কিন্তু এই এক্সিট পোল মানে করা এবং এক্সিট পোলের প্রজেকশন দেওয়া, এটা কিন্তু অন্যান্য বারের চেয়ে আরও বেশি কঠিন। তো এবার যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যেসব বিভিন্ন সংস্থাগুলি যারা এই জনমত সমীক্ষা করেছে, প্রথমেই বলি আমরা সবাই জানি যে 294 বিধানসভা আসনের রাজ্য পশ্চিমবঙ্গ, 148, যেখানে ম্যাজিক ফিগার 148টা আসন যিনি পাবেন, যে দল পাবে সেই দল সরকার গড়বে বা মানে জোট যদি পায়। তো প্রথমেই আমরা বলবো পি মার্ক সংস্থা, তাদের যে সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি তাতে তারা তৃণমূল কংগ্রেসকে দিয়েছে 118 থেকে 138টি আসন, অর্থাৎ এর মাঝামাঝি তারা কোনো একটা আসন পাবেন বলে পি মার্ক মনে করছে। অবশ্যই খেয়াল করবেন সর্বোচ্চ সিট তারা যেটা তৃণমূলকে দিচ্ছে 138, সেটা কিন্তু ম্যাজিক ফিগারের থেকে 10টা কম। অর্থাৎ এই সমীক্ষা অনুযায়ী, পি মার্কের সমীক্ষা অনুযায়ী এবার তৃণমূল রাজ্য সরকারে বা ক্ষমতায় আসছে না। বিজেপিকে তারা দিয়েছেন 150 থেকে 175টি আসন, মানে পুরো ম্যাজিক ফিগার, অর্থাৎ বিজেপি একার ক্ষমতায় পশ্চিমবঙ্গে সরকার গড়ছে বলে মনে হচ্ছে পি মার্কের বুথ ফেরত সমীক্ষার ফলাফল দেখে। খুব ইন্টারেস্টিং, কংগ্রেস এবং বামপন্থীদের
জোটকে একটি, মানে জোট বলতে আমি বলতে চাইছি কংগ্রেস বামপন্থীদের জোট না, কংগ্রেস এবং বামফ্রন্ট, অন্যান্য বাম দল, আইএসএফ, এদের জোটকে কোনো আসনই কিন্তু দেয়নি পি মার্ক। আদার্স, এখানে একটা বলি, কংগ্রেস আলাদাভাবে লড়ছে, তাই কংগ্রেস কেউ দেয়নি, হ্যাঁ, বামেদেরও দেয়নি, বাম জোটকে হ্যাঁ দেয়। আমি সেটাই তো হ্যাঁ, ভেঙে বলে দিলাম। একদম। আর আদার্স অন্যান্য আমরা জানি অন্যান্য অনেকগুলি শক্তি রয়েছে, হুমায়ুন কবিরের দল রয়েছে, এআইআইএমএম রয়েছে, আসাউদ্দিন ওয়াইসির, এই সমস্তদেরকে সম্ভবত আদার্সের মধ্যে তারা ধরেছেন, তাদেরকে 2 থেকে 6টি আসন দেওয়া। তার মানে এখানে হতে পারে যে হুমায়ুন কবিরের দল কোনো আসন পেতে পারে, যেটা ওরা এখানে উল্লেখ করেনি, কিন্তু সেই দিকে ইঙ্গিত সেই দিকেই, মানে ইঙ্গিত 2 থেকে 6টি আসন, সংখ্যাটা দেখে সেরকমই মনে হচ্ছে। কিন্তু বাম জোটকে অথবা কংগ্রেস এবার এককভাবে লড়েছে, তাদেরকে কোনো আসনই দেয়নি কিন্তু পি মার্ক। আচ্ছা নির্ণয়, এই আমরা প্রথম পি মার্কের এই যে ডেটা তারা প্রকাশ করেছে, এবং সেটা নিয়ে যদি আমরা একটু হালকা অ্যানালিসিসে যাই, যে তারা মনে করছে যে এবারে টিএমসি ক্ষমতায় থাকছে না, মানে এটাই যদি মানে এই ডেটাটাই একটা বড় সত্য হয়। খবর মানে বলা যেতে পারে যে ক্ষমতায় থাকছে না। তোমার কি মনে হতে পারে যে এই এই পি মার্কের এই ডেটাটা মানে কেন, কোন কোন লক্ষণগুলোকে ওরা মানে নির্দিষ্ট করে বলতে মানে যে করতে পারছে? দেখো, প্রথম কথা, এরকম কোনো ডিটেল ইনফরমেশন আমাদের কাছে নেই যে কিসের ঠিক কোন কোন প্রশ্ন, তার কি কি উত্তর, যেগুলো দেখে মানুষের মনের হদিশ নেওয়ার চেষ্টা করেছেন তারা। তবে এইটুকুনি তো ওভারঅল দেখে বোঝাই যাচ্ছে যে রাজ্য জুড়ে একটা বড় অংশের মানুষ মনে করছেন যে একখানা পরিবর্তনের হাওয়া বইছে বলে। এখন সে হাওয়া সত্যিই বইছে নাকি বইছে না, তা 4 তারিখে ফল প্রকাশের আগে কারোর পক্ষে বলা সম্ভব নয়। কিন্তু এই সমীক্ষক সংস্থা পি মার্ক তারা মনে করছেন যে বিজেপি এইবারে পশ্চিমবঙ্গে এই যে প্রতিষ্ঠান বিরোধী যে হাওয়া, অ্যান্টি ইনকামবেন্সি হাওয়াটাকেই রাখতে চাইছে একদম, যে তার ভর করে বিজেপি এবার ক্ষমতায় আসবে। এবং অবশ্যই লক্ষ্য করো, মানে আমরা নিশ্চয়ই লক্ষ্য করেছি এবং আমাদের দর্শকরাও দেখেছেন, মানে লক্ষ্য না করে কোনো উপায়ও নেই আর কি। এবার যেরকমভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ মূলত, এবং বিজেপির অন্যান্য মুখ্যমন্ত্রী ইত্যাদি বা কেন্দ্রীয় মন্ত্রী মতন যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন সময় প্রচার করেছেন, বিশেষত প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তারা এমন একখানা মানে ভাব বা এমন একখানা বার্তা খুব প্রত্যয়ের সঙ্গে, কনফিডেন্সের সঙ্গে দিতে চেয়েছেন এবং বারবার দিয়েছেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপির সরকারই তৈরি হচ্ছে। আজকেও যখন আমরা দেখেছি যে মানুষ প্রচুর শতাংশের ভোটার ভোট দিচ্ছেন, তখনও প্রধানমন্ত্রীকে অন্য রাজ্যের একটি সভা থেকে বলতে শোনা গিয়েছে যে পশ্চিমবঙ্গে পরিবর্তনের জন্য মানুষ ভোট দিচ্ছে ইত্যাদি, যা প্রথম দফাতে উনি বলেছিলেন। সুতরাং এই যে পি মার্কের যে পরিসংখ্যান আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তৃণমূলকে তারা দিয়েছে 118 থেকে 138, এর মধ্যে কিছু একটা আসন তৃণমূল পাবে বলে তারা মনে করছে, আর বিজেপিকে তারা দিয়েছে 150, 150 থেকে 175 মধ্যে একটা আসন, অন্যান্যদের 2 থেকে 6টির মধ্যে তারা রেখেছে। এতে এই ধারণাটাই প্রতিফলিত হচ্ছে বলে আমার মনে হয়। এবার আমি তো এই যে আমরা পি মার্ক নিয়ে আলোচনা করলাম, তার একটা ছোট্ট অ্যানালিসিস করার চেষ্টা করলাম, কিন্তু যখন আমরা পরের যে সংস্থা তোমার করেছে, রেটিং দিয়েছে, সেই জায়গায় যদি আমরা দেখি পিপলস পালসের ডেটা কিন্তু সোমনাথ একদম মানে ভাই অন্যরকম, একদম মানে আমরা প্রথম ওই যে বলছি যে আমরা প্রথম যে আলোচনাটা করলাম, তারপরের যে আলোচনাটা আমাদের কিন্তু এক্স্যাক্টলি যে একদম উল্টো, অনেকটাই মানে একদম সম্পূর্ণ অন্য হাওয়া। আমরা কি দেখছি? আমরা দেখছি পিপলস পালস বিজেপিকে তারা দিয়েছে 95 থেকে 110, এদের সুইংটা আবার খুবই কম, এবং বিজেপি যদি সর্বোচ্চ আসনও পায় পিপলস পালসের পরিসংখ্যান অনুযায়ী, তাহলে কিন্তু বিজেপি কোনোভাবেই সরকার গড়ার জায়গায় নেই, যদি না নির্বাচনের ফলাফল প্রকাশ পরবর্তী হর্স ট্রেডিং হয়। ঠিক আছে, সেটা হবে কি না আমরা কেউ জানি না, যেহেতু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই ধরনের ঘটনার রেফারেন্স আমাদের কাছে রয়েছে, তাই একটা সম্ভাবনা থেকে। এবং তোমাকে বলেই রাখি যে মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি এইটা মানে বলেইছে যে আমাদের এমন একটা আসন পাওয়া উচিত, না হলে এইটা কেনাবেচা করতে পারে বলে মানে তার একটা দাবি এই করেছে, কিন্তু স্কোপটা থাকবে। হ্যাঁ, এবং পিপলস পালস কংগ্রেসকে, এটা খুব উল্লেখযোগ্য, 1 থেকে 3টি আসন দিয়েছে। আমরা এই পার্টটা নিয়ে নিশ্চয়ই আলোচনা করব, কংগ্রেসের আসনের ব্যাপারটা নিয়ে। আর লেফটকে তারা দিয়েছে
শূন্য থেকে একটি, অর্থাৎ এই সমীক্ষা যদি সত্যি সত্যি বাস্তবে প্রতিফলিত হয় তাহলে হয়তো পিপলস পালস মনে করছে বামেদের শূন্য দশা মানে কাটতে এবারে পারে। খাতা খুলতে পারে বলে আবার নাও পারে, তার কারণ বামেদের সঙ্গে আইএসএফ এরও জোট রয়েছে। এই শূন্য থেকে একটি বামেদের না আইএসএফ এর সেটাও পরিষ্কার নয়। কিন্তু আদার্স অর্থাৎ হুমায়ুন কবির বা এআইএমআইএম এদের কাউকেই কিন্তু কোনো আসন দেয়নি পিপলস পালস। সোমনাথ, আমি আলাদা করে যেটা বলতে চাইবো, এই যে আমি বললাম যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কংগ্রেসের 1 থেকে 3টি আসন। এবার কিন্তু মনে করা হচ্ছে যে এবারের নির্বাচনের ফলে কংগ্রেসের উল্লেখযোগ্য কয়েকটা আসন কংগ্রেস পাবে বলে মনে করা হচ্ছে। তার অন্যতম কারণ মালদা, মুর্শিদাবাদ এবং দিনাজপুরের একটা অংশে মনে করা হচ্ছে যে মুসলিম ভোটের একটা অংশ যারা সত্যি তৃণমূলের প্রতি নানা কারণে বীতশ্রদ্ধ, তারা হয়তো তাদের প্রতীক হিসেবে এবার হাত চিহ্নকে বেছে নিতে পারে। এবং এখানেও আর একটা কথা বলা জরুরি, সেটা হচ্ছে আমরা সবাই জানি যে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন মৌসম বেনজির নূর, গনি খান চৌধুরীর ভাগ্নি। তিনি কিন্তু মানে সকলকে চমকে দিয়ে পদত্যাগ করেন রাজ্যসভার পদ থেকে, দলনেত্রীকে চিঠি পাঠান এবং তিনি কংগ্রেসে যোগদান করেন। অর্থাৎ এরকম তো নয় যে তৃণমূলের মধ্যে মৌসুমকে নিয়ে কোনো অসন্তোষ ছিল, কোনো ঝগড়াঝাটি হয়েছিল। অর্থাৎ মৌসুম যে ওই গনি খান পরিবারের মানুষ এবং যে মালদা থেকেই রাজনীতি করেছে, মাথায় রাখতে হবে তার মা রুবিনুর তিনিও দীর্ঘদিনের জনপ্রতিনিধি ছিলেন। তো ওদের কাছে কিন্তু এই ধরনের একখানা পালস ছিল যে এবার বোধহয় ওই সমস্ত জায়গায় কংগ্রেসের ফলাফল ভালো হতে পারে, এবং তিনি নিজে মালতীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সো কংগ্রেসের কিছু আসন কিন্তু এবার হবে, এবং এই যে পিপলস পালসের যে বুথ ফেরত সমীক্ষা, সেই এক্সিট পোলে কিন্তু সেই ছাপটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ এই যে একটা বাইনারি, হয় তৃণমূল নয় কংগ্রেস, এই হয় তৃণমূল নয় বিজেপি, ক্ষমা করবেন, সেটা কিন্তু এবার নাও হতে পারে। এটা ফিল্ডে কাজ করে আসা অনেক রিপোর্টার যেরকম মনে করছেন, পিপলস পালসের এই সমীক্ষা সেটাও তুলে ধরছে। এরপরের আমরা যে রেটিং সংস্থা রয়েছে প্রজাপোলস, তা প্রজাপোলস সেখানে বলছে টিএমসি পাচ্ছে 85 থেকে 110, বিজেপি পাচ্ছে 178 থেকে 208, কংগ্রেসকে কোনো আসন দিচ্ছে না তারা, লেফটকেও দিচ্ছে না, আদার্স সেখানে 0 থেকে 5 দিচ্ছে। মানে এখানে কিন্তু দেখা যাচ্ছে টিএমসিও কিন্তু কোনোভাবে সরকার গড়ছে না। না, শুধু সরকার গড়ছে না, এইটার এই এক্সিট পোলের সংখ্যা যদি মানে সত্য হয়, তাহলে বুঝতে হবে পশ্চিমবঙ্গে মানে গেরুয়া ঝড় বয়েছে। একদম 178 থেকে 208, মানে বিজেপির নেতাদের মুখেও যে প্রত্যাশিত সংখ্যাগুলো শোনা গিয়েছিল তাকেও ছাপিয়ে গিয়েছে এই প্রজাপালসের সংখ্যা। না, এই ডেটাটা দেখে আমার একটা জিনিস মনে হচ্ছে, মানে আমরা বিভিন্ন মানুষের সঙ্গে যেমন কথা বলেছি, যারা ফিল্ডে কাজ করেছে, যেসব সাংবাদিক তাদের সঙ্গে কাজ করেছে, তারা একটা বলছে যে তারা যে পালসটা বুঝতে পারছে যে এবারে যে ভোট পার্সেন্টেজ বা এবারে মানুষের যে ভোট দেওয়ার ইচ্ছা যে দেখা গেছে, তাতে যেই আসুক, টিএমসি আসুক, বিজেপি আসুক বা অন্য কোনো দল আসুক, তাদের একটা মানে ম্যাসিভ নাম্বার নিয়ে আসতে পারে, এই একটা তাদের মতামত রয়েছে। এখানে কিন্তু আমরা দেখছি যে বিজেপি এই প্রজাপালসের যা ডেটা দিচ্ছে এবং সেটা যদি বাস্তব হয়, তাহলে এখানে ম্যাসিভ বলতে গেলে 208, তারা মানে 77টা আগে পেয়েছিল 2021-এ, সেখান থেকে যদি ম্যাক্সিমাম এই নাম্বারটা ধরা হয় তাহলে 208 হয়ে যাচ্ছে। মানে ম্যাসিভ একটা নাম্বার নিয়ে কিন্তু বিজেপি এখানে। দেখো, এটা বোধহয় এই জন্যই তারা বলছেন, তুমি যাদের কথা বলছো, তার কারণ তাদের মাথায় না রয়েছে পশ্চিমবঙ্গের স্বাধীনতা পরবর্তী যে নির্বাচনগুলো হয়েছে তাতে সরকার বদলের যে ভোটগুলো হয়েছিল তার রেজাল্টের ট্রেন্ডটা অবশ্যই। ফলে সেখানে আমরা সবসময় দেখি যখন সরকার বদলে দেওয়া ভোটগুলো হয়েছে, মানে মানুষ উজাড় করে তাকে দিয়েছে, মানে সেটা মানে কোনো যাকে মানে সরকার থেকে সরিয়ে দিচ্ছে তার প্রতি একটা আলাদা বিতৃষ্ণা হোক, আর তা অন্য প্রতি একটা মানে ভরসা। এটা একটা কারণ। আর একটা কারণ যেটা সবচেয়ে বেশি আলোচনায় থাকছে, সেটা হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গে আমরা বারবার বলছি এবার একটা ভয়ঙ্কর মেরুকরণ হয়েছে। মানে একটা কমপ্লিটলি পলিটিক্যালি পোলারাইজড স্টেট এই মুহূর্তে পশ্চিমবঙ্গ। মানে কার্যত পশ্চিমবঙ্গের যে নির্বাচক মণ্ডলী তাদেরকে
একদম দুটি শিবিরে বিভাজিত করে দেওয়া হয়েছে। হয় তুমি তৃণমূলের সঙ্গে, নয় তুমি বিজেপির সঙ্গে। বাইনারিতেই ভোটটা মানে করে দেওয়া হয়েছে। হয় তুমি সনাতনীদের পক্ষে, হয় তুমি ঘুষপেটিয়াদের বিরুদ্ধে, হয় তুমি মানে তৃণমূলের বিরুদ্ধে যা যা কথা বলা হয় সেইগুলোর পক্ষে, অথবা তুমি জিতবে আবার বাংলা, তুমি বাংলার যে অস্মিতা তার পক্ষে, অথবা তুমি হিন্দি আগ্রাসনের বিপক্ষে, অথবা তুমি ধর্ম মানে পরধর্ম সহিষ্ণুতার পক্ষে। অর্থাৎ এই যে একটা এক্সট্রিম পোলারাইজেশন হয়েছে, তার ফলেই এই ধরনের সমীক্ষক সংস্থাগুলো আমার মনে হয় যে তাদের এই ফলাফলে এটাই রিফ্লেক্টেড হচ্ছে যে হয় এসপার নয় ওসপার, মাঝামাঝি কিছু হবে না। আচ্ছা, এরপরে যে আরেকটা রেটিং সংস্থা আমরা বলি পোল ডায়েরি, তারা টিএমসিকে দিচ্ছে 99 থেকে 127, বিজেপিকে দিচ্ছে 142 থেকে 171, আর কংগ্রেসকে দিচ্ছে 3 থেকে 5, এটা খুব উল্লেখযোগ্য। আর লেফটকে দিচ্ছে 2 থেকে 3, যেটা মানে আরও মানে চমকপ্রদ বলা যেতে পারে। আর আদার্স হচ্ছে 0 থেকে 1। এই হচ্ছে ডেটা। দেখো এই ডেটাও না অনেকটাই আগেরটার মতোই, অর্থাৎ প্রজাপোলসের মতোই কিছুটা, মানে মানে আমি বলছি না পুরোটা, অবশ্যই কিছু ফারাক আছে। তুমি যদি দেখো এরাও তৃণমূলকে মোটামুটি ম্যাজিক ফিগারের থেকে 12টা আসন দূরে রেখেছে। মানে যদি সর্বোচ্চ সিটও পায়, এরা বলেছে তৃণমূল পাবে 99 থেকে 127টার মধ্যে কিছু একটা আসন, অর্থাৎ সর্বোচ্চ আসন পেলেও তারা ম্যাজিক ফিগার থেকে 12টি আসন দূরে থাকবে। অন্যদিকে বিজেপিকে তারা একদম মিনিমাম যে এটা 142 থেকে 171, অর্থাৎ বিজেপিকে এরা মোটামুটি সরকার গড়ার সংখ্যার কাছাকাছি অথবা তার চেয়ে অনেকটা বেশি জায়গায় পৌঁছে দিয়েছে। কংগ্রেসকে ওই এগেন আমাদের পিপল পালসের মতন কংগ্রেসকে ওরা পিপল পালস দিয়েছিল 1 থেকে 3টি আসন, অন্যরা এখনও পর্যন্ত কেউ কিছু দেয়নি। কিন্তু এই পোল ডায়েরি কিন্তু কংগ্রেসকে 3 থেকে 5টি আসন দিয়েছে, মানে আরও বেশি আসন দিয়েছে। অর্থাৎ আমরা একটু আগে কংগ্রেস নিয়ে যে কথাটা বলছিলাম যে কংগ্রেস কিন্তু এবার বেশ কয়েকজন প্রতিনিধিকে বিধানসভায় পাঠাতে পারে, সেইটা কিন্তু এই ডেটাতেও দেখা যাচ্ছে। আর খুবই ইন্টারেস্টিং আর একটা জিনিস, লেফট আইএসএফের জোটকে তারা কিন্তু 2 থেকে 3টি আসন দিয়েছে, আর অন্যান্যদের দিয়েছে একটি। ফলে এই রকম যদি একখানা ফলাফলই সত্যি 4 তারিখে আমরা দেখি, তাহলে কিন্তু আবার একখানা জোটের জায়গা মানে ভোট পরবর্তী সমীকরণ কি হবে না হবে সেই জায়গাটা পরিষ্কার হচ্ছে। একটা অদ্ভুত ট্রেন্ড দেখো সোমনাথ, এখনো অবধি আমরা যে কটা সমীক্ষা দেখলাম তার মধ্যে কিন্তু প্রায় অর্ধেক সমীক্ষাই মানে তৃণমূল বা বিজেপি কাউকেই ঠিকঠাকভাবে ম্যাজিক ফিগার পার করে দেওয়ার মতন সংখ্যা দিচ্ছে না। শুধু প্রজাপোলস যেটা না আমি বললাম তো, আমি অর্ধেক সমীক্ষাকারী সংস্থার কথা বলছি। সো এটা খুবই ইন্টারেস্টিং। মানে এর থেকে যেটা বোঝা যাচ্ছে যে আমরা যেটা বারবার বলছিলাম বা আমরা ফিলও করছিলাম যে একটা হাড্ডাহাড্ডি লড়াই, সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের একটা ছবি কিন্তু এখানেও দেখা যাচ্ছে। তবে অবশ্যই বলতে হবে যে এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবিটা এখানে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না। অধিকাংশ ক্ষেত্রেই তৃণমূলের আসন সংখ্যা বেশ খানিকটা কমানো, মানে কম দেখাচ্ছে। কমানোর শব্দটা হয়তো আমার এরকমভাবে বলা উচিত না, কম দেখতে পাচ্ছি। বাস্তবে কী হবে আমরা জানি না, কিন্তু লড়াইটা যে হাড্ডাহাড্ডি তার একখানা ইঙ্গিত কিন্তু এখানেও রয়েছে। এরপরের যে সংস্থা ম্যাট রাইজ, তারা টিএমসিকে দিচ্ছে 125 থেকে 140, বিজেপিকে দিচ্ছে 146 থেকে 161, আর কংগ্রেসকে তারা কোনো আসন দিচ্ছে না, লেফটকেও কোনো আসন দিচ্ছে না, একদম আদার্স সেটা 6 থেকে 10। তাই এখানে দেখো যে এখানেও কিন্তু আমরা দেখছি যে বিজেপিকে এগিয়ে রাখছে, এবং বিজেপিকে ম্যাজিক ফিগারের মানে যেটা লোয়েস্ট সেটা হচ্ছে 146, ম্যাজিক ফিগার থেকে 2টো আসন কম, আর হাইয়েস্ট 161। ঠিক আছে, আর টিএমসি কিন্তু ম্যাজিক ফিগার থেকে 8টা আসন কমে রয়েছে। তোমাকে আমি একটা জিনিস বলবো, আমি অবশ্যই ম্যাট রাইজ নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে যেটা বলবো একটা জিনিস লক্ষ্য করো, আমরা যাদের পরিসংখ্যান বলছি, লক্ষ্য করো সোমনাথ, সেই সব সমীক্ষক সংস্থা যারা বাম এবং কংগ্রেসকে 0 আসন দিয়েছে তারা প্রত্যেকেই কিন্তু বিজেপিকে চোখ বন্ধ করে ম্যাজিক ফিগার পাইয়ে দিয়েছে, অর্থাৎ তাদের ডেটাতে সেইটাই উঠে এসেছে।
মানে বোঝা যাচ্ছে যে যদি এই রকম ফলাফল হয় সেক্ষেত্রে কিন্তু বামেদের ভোট, বাম কংগ্রেস মানে এই আর কারুর কিছু নেই, হ্যাঁ এই ভোটটা বিজেপির দিকে পুরোটাই যাবে বিজেপি বলে ওরা এবং তৃণমূলের ভাগাভাগি মনে হয়েছে। হচ্ছে। এবং এরা প্রত্যেকেই কিন্তু বামকে বা কংগ্রেসকে কিছু দেয়নি বটে, কিন্তু আদার্সকে অল্প কিছু আসন দিয়ে রেখেছে। সেটা কেউ দিয়েছে 2 থেকে 6টা, কেউ দিয়েছে 0 থেকে 5টা, কেউ দিয়েছে 6টা থেকে 10টা। এবং প্রবাবলি এই 6 থেকে 10 এটা হতে পারে হুমায়ুন কবির, হতে পারে মানে মিম। এরাই এখন বলতে গেলে আদার্সের দিক থেকে অনেক একদম, বেশি একদম, এগিয়ে একদম, একদম, রয়েছে একদম, সেই একদম, জায়গা একদম। থেকে। সুতরাং এবারে ইন্টারেস্টিং, এবং যেরকমটা তুমি বললে যে ম্যাট্রাইজের ডেটা থেকেও দেখা যাচ্ছে যে 125 থেকে 140 তৃণমূল, মানে খুব বিরাট চেষ্টা করে ফেললেও এদের ডেটা অনুযায়ী তৃণমূল সরকার করতে পারছে না। অন্যদিকে বিজেপি 146 থেকে 161, ফলে তারা সরকার করার ব্যাপারে অনেকটাই আশায় বুক বাঁধতে পারে এই পরিসংখ্যান দেখে। বাম কংগ্রেসকে তো বললাম যে কোনো আসনই দেওয়া হয়নি, আর আদার্সকে 6 থেকে 10। না এইটা আমি একটা ম্যাডরাইজের আরেকটু মানে স্তরে ভাগ করে যদি আমি বলতে, সেটা হচ্ছে ম্যাডরাইজ আরেকটা যেটা এইভাবে দেখাচ্ছে, তারা দেখাচ্ছে যে উত্তরবঙ্গে 54টা আসন, সেই 54টা আসনের মধ্যে তোমার হচ্ছে যে টিএমসি পাচ্ছে হচ্ছে 15 থেকে 18টা, আর বিজেপি পাচ্ছে 30 থেকে 33টা, আর আদার্স হচ্ছে 4 থেকে 7টা। আবার দক্ষিণবঙ্গে যেখানে 183টা আসন, সেখানে 88 থেকে 98টা পাচ্ছে টিএমসি, 80 থেকে 90টা পাচ্ছে বিজেপি, আর 4 থেকে 6টা সেটা পাচ্ছে আদার্স। আর রাঢ়বঙ্গ, যেখানে রাঢ়বঙ্গ মানে পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলিতে 57টা সেখানে বিধানসভা রয়েছে, যার মধ্যে 26 থেকে 32টা পাচ্ছে হচ্ছে তৃণমূল, আর 25 থেকে 30টা পাচ্ছে হচ্ছে বিজেপি, আর 2টো মানে 0 থেকে 2 সেটা হচ্ছে আদার্স। এবং শতাংশের নিরিখে তারা দিচ্ছে হচ্ছে তৃণমূলকে দিচ্ছে 44.6%, বিজেপিকে দিচ্ছে 42.1%, আর আদার্স পাচ্ছে তার 13.3%। এই আদার্সের মধ্যে কংগ্রেস, বাম এবং অন্যান্য রয়েছে। এই হচ্ছে মোটামুটি একটা ম্যাট্রিক্সের ব্রেকআপ যে জায়গাটা সেটা রয়েছে। কিন্তু না দেখো, মানে এটা নিয়ে খুব কিছু মানে বলার নেই, তার কারণ যদি এই ফলাফলই হয় তাহলে তো সত্যি কারোর কিছু বলার নেই, ম্যাট্রাইজ বলতে হবে যে তাহলে তারা মিলিয়ে দিয়েছে। কিন্তু আমি এক্ষেত্রে দুটো কথা বলতে চাই। এবারের ভোটের খুব ইউনিক একখানা জায়গা হচ্ছে গিয়ে, মানে আমি কিন্তু শুধু এটা অন স্ক্রিন বলছি না, আমি অফ স্ক্রিনের কথাও বলছি, অর্থাৎ নেতা নেত্রী, রাজনৈতিক দলের কর্মীদের সঙ্গে যখন আমি কথা বলেছি বা আমরা কথা বলেছি, আমাদের সহকর্মীরা কথা বলছেন, দুপক্ষই না ভীষণ আশাবাদী কিন্তু সোমনাথ, যে তারা এই ভোটটা জিতবেন বলে। তুমি যদি দেখো যে আমরা প্রথম দফার ভোটের পরে এইরকমভাবে তুমি আর আমি আলোচনায় বসেছিলাম, আমরা শুরুই করেছিলাম যে সব পক্ষই খুশি, তুমি আমায় প্রশ্ন করেছিলে। আজকে দ্বিতীয় দফার ভোটের পরেও যদি তুমি দেখো যে খুব বড় কিছু ঘটনা নেই, যদিও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে কেন্দ্রীয় বাহিনী অত্যন্ত অত্যাচার করছে, বাড়াবাড়ি করছে, তারা বিভিন্ন লোকজনকে ধরপাকড় করছে, মারধর করছে, যেটা প্রয়োজন নেই, অহেতুক করছে বলে তিনি একটা অভিযোগ করেছেন। মানে তিনি এটা বলেছেন যে জীবনে আমি এরকম ভোট দেখিনি। উনি মানে বলেছেন আমি 84 সাল থেকে নির্বাচন লড়ছি। এবং তিনি যেভাবে কেন্দ্রীয় বাহিনীর উপর তোপ দেখেছেন সেটাও কিন্তু যথেষ্ট নজিরবিহীন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেটা আমরা মানে এমনি আমরা ডেস্কে আলোচনা করছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবারই মানে 4টের পর তিনি একটা ভোট দিতে বেরোন, সেই সময় তিনি সাংবাদিকদের সঙ্গে একটা কথা বলেন, তারপর একটা ভিক্টরি সাইন দিয়ে তিনি বেরিয়ে যান, এটা তার রেওয়াজ। কিন্তু এবারে দেখা গেল একদম সকাল সকাল তিনি কালীঘাট থেকে বেরোলেন, বেরিয়ে চেতলায় গেলেন, সেখানে তার কাউন্সিলরের কাছে গেলেন, সেখানে কাউন্সিলরের তার অভাব অভিযোগ শুনলেন, এই যে তার, এবং তিনি মোটামুটি ঘুরে বেড়ালেন, চারদিকে ঘুরে বেড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দেখো এটা না মানে তুমি হয়তো বলছো যে এটা অন্যান্য বারের সঙ্গে মিলছে না, তুমি ঠিকই বলছো। তুমি যে ছবিটা বললে, আমরা ভবানীপুরে মিত্র ইনস্টিটিউশনে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবার ভোট দেন, সেখানে বরাবর নির্বাচনে এই ছবিটাই দেখি। অবশ্যই, কিন্তু মাথায় রাখতে হবে এটা তো সত্যি কথা, অন্যান্য বারের নির্বাচন আর এবারের নির্বাচন কোনোভাবেই তুল্যমূল্য নয়, এর তুলনা করা যায় না। শুধু এসআইআরের জন্য না, এসআইআর তো একটা বিরাট বড় ব্যাপার। তোমায় মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে কিন্তু দগদগে হয়ে রয়েছে, যতই বিতর্কিত হোক
কিন্তু গতবার নন্দীগ্রামে তার পরাজয় শুভেন্দু অধিকারীর কাছে। সেই নির্বাচনের ফলাফল নিয়ে মামলা রুজু হয়েছে, তা সেই মামলার এখনো নিষ্পত্তি হয়নি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিলেন 2021 সালে, তাকে একটা বাই ইলেকশনে জিতে হতে হয়েছিল। এবারে সেই শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের যেটা ঘরের মাঠ, খাস তালুক, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ছোট থেকে বড় হয়েছেন, সেইখানে এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপেন চ্যালেঞ্জ জানিয়েছেন, যেটা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র থেকে SIR এর ফলে একটা বড় সংখ্যক ভোটারের নাম বাদ গিয়েছে। ঠিক আছে, মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা কেন্দ্র ভবানীপুর, যেই কেন্দ্রে একটা বড় সংখ্যক মানুষ যারা গুজরাটি সম্প্রদায়ের, একটা বড় অংশের মানুষ যারা শিখ সম্প্রদায়ের। এবারে আমরা দেখেছি যে অমিত শাহ, নরেন্দ্র মোদী, বিশেষত অমিত শাহ এই গুজরাটি সম্প্রদায়ের মানুষদের কাছে কিভাবে শুভেন্দু অধিকারীকে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেছেন বা আবেদন করেছেন, এবং তার সঙ্গে ইলেকশন কমিশনের যে নজিরবিহীন নানা রকমের পদক্ষেপ, মানে আমরা শুধু সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সের কথা বলছি, অবশ্যই বাহিনী মোতায়েনের সংখ্যায় সশস্ত্র বাহিনী রাস্তায় মানে এরিয়া ডমিনেশন করছে, তাদের ভারী বুটের শব্দ ইত্যাদি, সেই সংখ্যার দিক থেকে সেটা অভূতপূর্ব এ তো বটেই। তার পাশাপাশি তুমি যদি দেখো প্রত্যেকটা বুথকে একেবারে এমনভাবে নিশ্ছিদ্র ওই ক্যামেরা, সিসি ক্যামেরা ইত্যাদিতে করে ফেলা, মুড়ে ফেলা, অনেক রকমের নিয়ম চালু করা থেকে শুরু করে এবারের ভোটটা তো নানা কারণে মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন যে ধরনের ভোট ইতিপূর্বে হয়েছে সেরকম নয়, ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার অন্যান্য বারের মতন বিকেল 4টে নাগাদ গিয়ে মিত্র ইনস্টিটিউশনে ভোট দেবেন সেটা খুব একটা প্রত্যাশিত নয়, বরং তিনি সকালবেলায় বেরিয়ে পড়েছেন। আমরা দেখেছি রাস্তায় ববি হাকিম দাঁড়িয়ে, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়িতে ড্রাইভারের পাশের সিটে বসতে অভ্যস্ত, তিনি জানলার কাছ নামিয়ে জানছেন যে কোথায় কীরকম হচ্ছে না হচ্ছে, পোলিং কেমন হচ্ছে, স্লো হচ্ছে না ফাস্ট হচ্ছে, কোথায় কী সমস্যা, তিনি ঘুরে বেড়াচ্ছেন, তিনি ইকবালপুরে যাচ্ছেন, বিভিন্ন জায়গায় যাচ্ছেন। এত কিছুর পরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সব অভিযোগ করার পরেও ভোট দিতে গিয়ে ভিক্টরি ল্যাপ দেখিয়েছেন এবং ভিক্টরি সাইন দেখিয়েছেন, এবং তিনি বলেছেন যে এত কিছুর পরেও আমি জিতছি, আমরা জিতছি। অর্থাৎ এদিকে বিজেপি, শুভেন্দু অধিকারী তিনিও কিন্তু বলে দিয়েছেন যে 80% ভোট হওয়া মানে আমি জিতছি, 90% ভোট পড়া মানে ভবানীপুরে আমার জয়ের ব্যবধান অনেকটা বাড়ছে। তো এই জায়গাটাই হচ্ছে যে ভবানীপুরে এবারে যে ভোট শতাংশটা আমরা দেখতে পাচ্ছি সেটা তো প্রায় একদম নজিরবিহীন ভাবে, শুধু ভবানীপুরে কেন, সারা পশ্চিমবঙ্গে, ভবানীপুরে 60%-এর উপর ভোট পড়ে না সাধারণত, এটা রয়েছে। কিন্তু কলকাতাতেই ভোট কম পড়ে, কলকাতাতেই ভোট কম পড়ে। কিন্তু ভবানীপুরের ক্ষেত্রে যেটা আমরা মানে যেহেতু হট সিট একদম ভবানীপুর, সেখানে 60%-এর মতো ভোট পড়ে, সেই জায়গায় এভাবে আরও 20%-এর কাছাকাছি ভোট আমরা এখনও পর্যন্ত যা হাতে ডেটা পেয়েছি সেখানে রয়েছে। একটা জিনিস অনেকে বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এগেনস্টে শুভেন্দু অধিকারী দাঁড়িয়েছে বলে অনেকেই হয়তো বলছে এই লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি লড়াই, কারণ এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় যতবারই ভবানীপুরে দাঁড়িয়েছে বা তৃণমূলের শোভনদেব চট্টোপাধ্যায় দাঁড়িয়েছে, যাই দাঁড়াক এখানে তৃণমূল জিতছে, এটা তৃণমূলের একদম মানে চেনা জায়গা, সিটটা তাদের কাছে নিজের কাছে একদম। কিন্তু এবারে কি হয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকেই বলছেন যে এবারে মানুষ কিন্তু আরও বেশি মানে কৌতূহলী, ভোট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেই জায়গায় যে ভোটের হারটা 60%, সেই জায়গায় কিন্তু আরও বেশি ভোটটা পড়ছে। এটা একটা যেমন আছে, অবশ্যই SIRও একটা ফ্যাক্টর, এক্স্যাক্টলি SIRও ফ্যাক্টর, যেখানে আমাকে ভোটটা দিতেই হবে। এই যে দিতেই হবে বলছো, আমি এই পয়েন্টটাতে সবচেয়ে বেশি জোর দেবো সোমনাথ। তার কারণ যে এইবারে না অনেকের মনে এরকম একটা ধারণা, মানে অনেকের অধিকাংশের মনে এরকম একটা ধারণা তৈরি হয়েছে, মানে আমি বলছি ধনী দরিদ্র নির্বিশেষে, যে এবার যদি ভোট না দেওয়া হয় তাহলে বোধহয় ভোটার তালিকা থেকে আমার নাম কেটে যেতে পারে। এই জায়গা থেকে একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছেন। এবং অবশ্যই দেখো, মানে আজকে দক্ষিণ কলকাতার ভবানীপুরের ভোটার, তারা এতদিন পর্যন্ত যত নির্বাচন হয়েছে তারা জানতেন যে ওইখানে যাই হোক না কেন মমতা ব্যানার্জিই জিতবে বা তৃণমূলের প্রার্থীই জিতবে, এমনই একটা বাতাবরণ ছিল। তুমি যদি জয়ের ব্যবধানগুলো দেখো,
কিন্তু এবারে বিজেপি এবং মানে ইলেকশন কমিশনের ব্যবস্থা এই সব কিছু মানে বিজেপির নেতা বিশেষত প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বারবার বলতে থাকা নানান কথাবার্তা নানান মন্তব্য এবং সব মিলিয়ে ইলেকশন কমিশনের যে আয়োজন এই গোটাটা দেখে কিন্তু একটা বড় অংশের মানুষের মনে এই জায়গাটা তৈরি হয়ে গিয়েছে যে এবার কিন্তু অত সহজে বলে দেওয়া যায় না যে কোনো একটি দল ওই আসনটি জিতবেই জিতবে। এবং তুমি এটা মাথায় রেখো, এটা কিন্তু শুধু বড় অংশের মানুষ না, তুমি যদি দেখো খোদ তৃণমূলের অন্দরেও কিন্তু যেদিন থেকে শুভেন্দু অধিকারী ওখানে প্রার্থী হয়ে দাঁড়াবেন বলে ঘোষণা করেছেন সেদিন থেকে একেবারে ঘরের মাঠ বলে কোনো রকমের আত্মতুষ্টিতে ভোগেনি তৃণমূল এবং আদা জল খেয়ে নেমেছে, একদম একদম অঙ্ক কষে কষে তারা মানে কৌশল সাজিয়েছে এবং সেখানে তারা কিন্তু প্রচার চালিয়ে গেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু মানে বাংলা জুড়ে প্রচার করার পর ঠিক করে একদম যে জায়গাগুলোতে প্রচার করা দরকার ভবানীপুরে সেই সব জায়গাগুলোতে একদম গিয়ে নির্দিষ্ট জায়গাগুলোতে প্রচার করেছে, এটা তো আমরা দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা এক্সিট পোলের যা আভাস দেখতে পাচ্ছি সেই আভাস অনুযায়ী যাই হোক না কেন কিন্তু আমাদের লক্ষ্য থাকবে যে 4 মে সেখানে আমাদের রেজাল্টে এইটার এক্সিট পোলকেই কি ম্যাচ করছে না অন্য কোনো আভাস দিচ্ছে বা কী হচ্ছে সেটা দিয়ে কিন্তু আমাদের অবশ্যই সেটা তো 100 বার আমরা ভবানীপুর নিয়ে তো আলোচনা করলাম, কিন্তু আমরা এখনো পর্যন্ত আরও দুটো এখনো পর্যন্ত আমাদের রেটিং সংস্থার এটা সমীক্ষা আমরা দেখিনি। সেটা হচ্ছে চাণক্য স্ট্র্যাটেজি বলছে টিএমসিকে তারা 130 থেকে 140 আসন তারা দিচ্ছে, বিজেপিকে দিচ্ছে 150 থেকে 160, লেফটকে কোনো আসন দিচ্ছে না, কংগ্রেসকেও কোনো আসন দিচ্ছে না এবং আদার্স তাকে 6 থেকে 10। মানে দেখো টিএমসি 130 থেকে 140 কোনো মতেই ম্যাজিক ফিগার ধরতে পারছে না, বিজেপিকে ম্যাজিক ফিগার দিচ্ছে কমফোর্টেবল মিনস সবচেয়ে কম পেলেও সে 160 ম্যাজিক ফিগার পেয়ে যাচ্ছে, না কম পেলে 150 না মানে 160 তাকে ম্যাক্সিমাম দিচ্ছে। আর লেফট কংগ্রেসকে ওই ট্রেন্ডটাই দেখো বজায় রেখেছে যে আর কেউ কিছু পাবে না, যা বাটোয়ারা হবে এই দুটি দলের মধ্যে, একদম এইটা একটা। আর যেটা আরেকটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে জেভিসি টিএমসিকে কিন্তু তারা 131 থেকে 152, মানে এইখানে কিন্তু তৃণমূলকে তারা ম্যাজিক ফিগার দিচ্ছে। যদি সর্বোচ্চ আসন পায় মানে 131 পেলে ম্যাজিক ফিগার নয় 152 যদি পায়, আর বিজেপিকে দিচ্ছে তারা 138 থেকে 159। মাথায় রেখো যদি কম আসন দিয়ে আমরা বিচার করি ওরা মনে করছে যে তৃণমূল খুব কম পেলে পেতে পারে 131 আর বিজেপি খুব কম পেলে পেতে পারে 138, অর্থাৎ বিজেপিকে কিন্তু এই জেভিসিও কিন্তু এগিয়েই রাখছে। হ্যাঁ বলতে পারো অন্যান্য সমীক্ষাগুলোতে বিজেপিকে যতটা বেশি এগিয়ে রাখা হয়েছে জেভিসি কিন্তু তা করেনি এবং এখানে বলা যেতে পারে দেখো টিএমসি বিজেপিকে মোটামুটি একটা জায়গায় রাখছে, হ্যাঁ মানে দাঁড়িপাল্লায় খুব কাছাকাছি। কিন্তু 2021-এর ফলাফলের অনুযায়ী যদি এই ফল যদি হয় তাহলে 77 থেকে সেখানে 131 বিজেপি অনেকটা ডেভেলপ করছে এবং ক্ষমতায় আসার জন্য তারা 159টা আসনও পেতে পারে, ম্যাজিক ফিগারও পেতে পারে। টিএমসিকে কিন্তু আবার সেই জায়গা থেকে অনেকটা কমে তাকে ম্যাজিক ফিগারের জন্য তাকে আপ্রাণ চেষ্টা করতে হচ্ছে এই ডেটাতে। এই মোটামুটি একটা আমাদের যা সমীক্ষা আমরা দেখতে পাচ্ছি সেই সমীক্ষার ফল, মানে আমরা যা দেখলাম মোটের ওপর বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে এই সমীক্ষাগুলোকে ধরে কথা বললে একদম। এবং আমরা বারবার বলছি এই সমীক্ষাগুলো একদম পূর্বাভাস, এই সমীক্ষাগুলো বাস্তবে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি মেলে না, আবার কিছু কিছু ক্ষেত্রে হয়তো মেলে, কিন্তু মানে এই যে একটা ট্রেন্ড বোঝা যায় যে ট্রেন্ডটা কী, কোন দিকে হাওয়াটা কোন দিকে, সেই হাওয়াটা কিন্তু দেখা যাচ্ছে মোটের ওপর টিএমসির ক্ষেত্রে ব্যালেন্স, আবার বিজেপির ক্ষেত্রে অনেকটা এগিয়ে রাখছে তুলনামূলক। না সোমনাথ আমি কিন্তু এখানে একটু ডিফার করব, সেটা হচ্ছে কি তুমি যেটা বললে মানে কনক্লুড করলে সেটা ঠিক, এই বুথ ফেরত সমীক্ষাগুলো দেখে বললে সেটা, কিন্তু আমি বলবো যে যা নির্বাচনের হাওয়া আমি বুঝছি তাতে এটা একেবারেই বলার সময় আসেনি, অন্তত আমি তো এরকম কোনো ভাইব পাইনি, না আমি বলিনি যে বিজেপি সত্যি এগিয়ে রয়েছে। আমি বরঞ্চ এটা বলবো
যে বিজেপি তৃণমূল দুজনেই কিন্তু একটা এমন জায়গায় রয়েছে যে উভয় দলই মনে করছে যে তারা সরকার গড়বে, এবং শুধু মুখে বলছে তাই নয়, আমি বারবার যেটা বলছি, ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পিছনেও তারা তাই বলছেন। এবং তাদের যে শরীরী ভাষা, তাদের বডি ল্যাঙ্গুয়েজেও কিন্তু কনফিডেন্সের কোনো কমতি দেখা যাচ্ছে না। ফলে আমাকে তুমি যদি বলো, আমরা তো অবশ্যই এক্সিট পোলে কোন সংস্থা কি মানে এই ডেটা সংখ্যা অনুযায়ী দিয়েছে সেটা বলছি, সেই ইঙ্গিতটাই এক্স্যাক্টলি। আমি শুধু দুটি কথাই বলবো শেষ পর্যন্ত, সেটা হচ্ছে গিয়ে দেখো, প্রচুর মানুষ ভোট দিয়েছেন শতাংশের হিসেবে। এসআইআরটা এবারে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, আমি প্রথম থেকেই বলছি, এবারের ভোটের ফলাফল নির্ধারণ করার ক্ষেত্রে। এখন সেটা কিভাবে করবে তার অনেক ব্যাখ্যা আছে, আমি তার মধ্যে ঢুকছি না, কিন্তু এসআইআর একটা বিরাট বড় ভূমিকা পালন মানে করবে। বিজেপির কাছেও এসআইআর এর একটা অঙ্ক রয়েছে, তৃণমূলের কাছেও এসআইআর এর অঙ্ক রয়েছে, যে অবশ্যই অবশ্যই তাদের ফেভারে কিভাবে কাজ করবে। শুধু অঙ্ক নয়, আমি বলছি আবেগও রয়েছে। অবশ্যই, মানে ঠিক আছে, শুধু অঙ্ক না, ওই আবেগটাকেই তো তারা অঙ্ক হিসাবে ভোটের কাজে লাগায়, সেই না, ঠিক অঙ্কের ঠিক দিক থেকে। মানে আমি এটাই বলছি যে মানে আবেগ একটা রকমভাবে কাজ করে আর পাটিগণিত আর এক রকমভাবে কাজ করে। এবারে আমরা ভাবতেই পারি যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের বা ভোটারের নাম বাদ গিয়েছে, তার ফলে অমুক রেজাল্টটা এসে মানে অমুক রেজাল্টটা পাওয়া যেতে পারে, আবার সেটা নাও হতে পারে। কিন্তু একটা বিখ্যাত কথা আছে, সব সময় কিন্তু পাটিগণিত দিয়ে হয় না, অনেক সময় রসায়নও ঠিক করে দেয় রাজনীতির দিক নির্দেশ। ফলে এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার অতি অবশ্যই মাথায় রাখতে হবে, 15 বছর তৃণমূল পশ্চিমবঙ্গ শাসন করছে। এই যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অ্যান্টি ইনকামবেন্সি, এটা তো সত্যিই তৃণমূলের জন্য একটা বড় ফ্যাক্টর। এবার তৃণমূলের এই 15 বছরে নানান ঘটনা, দুর্নীতির অভিযোগ, মানে আইন শৃঙ্খলা ইত্যাদি নিয়ে প্রশ্ন, এসব নিয়ে তো তৃণমূল বহুবার জর্জরিত হয়েছে। বহু ক্ষেত্রে তৃণমূল পরিচালিত সরকার বহু মামলায় কখনো হাইকোর্টে কখনো সুপ্রিম কোর্টে ধিকৃত হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে একাংশের সরকারি কর্মচারীদের ক্ষোভ রয়েছে ডিএ সময় মতো না পাওয়া নিয়ে। চাকরি দুর্নীতিতে মধ্যবিত্ত সমাজের একটা বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে একটা খুব কঠোর অবস্থান নেওয়ার মতন মানসিকতা নিয়ে চলছে, সেটা আমরা সাংবাদিকতা করতে গেলেই বুঝতে পারি। আরজি করের মতন একটা ঘটনায় আমরা দেখেছি নাগরিক অসন্তোষ কোন পর্যায়ে যেতে পারে। এখন দেখার এই ফ্যাক্টরগুলো কি তৃণমূলের বিরুদ্ধে কাজ করে, নাকি আবার অন্যদিকে যে একটা তুমুল ধর্মীয় মেরুকরণের বাতাবরণ পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে, সেদিকে সেইটাই একদম মানে নির্ণায়ক ক্ষেত্র তৈরি করে দেয় কিনা ভোটের ফলাফলের, সেটাও খুব মানে মজার এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় দেখতে হবে। কারণ পশ্চিমবঙ্গকে চিরকাল নন কমিউনাল একখানা মাইন্ডসেটের একটা রাজ্য হিসেবে ভাবা হয়েছে। যদিও আমরা দেখেছি 2019-এর পর থেকে এই রাজ্যে বিজেপির ক্রমবর্ধমান শক্তি, বিজেপি আরএসএসের শাখা সংগঠন বেড়েছে এবং মানুষজনের মধ্যে একটা মানে হিন্দুত্ববাদী রাজনীতির একটা জায়গা তৈরি হয়েছে। ফলে সেইটাই কি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে, নাকি এই সব ফ্যাক্টরকে মুছে দিয়ে এসআইআর জনিত আবেগ বা এসআইআরের পাটিগণিত সেইটা ফ্যাক্টর হবে? এটা আমাদের দেখতে হবে একমাত্র 4 মে। একদমই। আর এই 4 মে আমরা অবশ্যই চোখ তো রাখবো, আপনারা তো চোখ রাখবেনই, কিন্তু আপনারা এই বুথ ফেরত সমীক্ষা নিয়ে আপনাদের কি মত অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানান, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আর আপনারা কি মনে করছেন যে 4 মের ফল কি হতে পারে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন।